গত পর্বে আমরা জ্যাম সার্ভার ইনস্টল করা দেখেছি। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট wordpress.org এখানে যেতে হবে। এখানে একটি বিষয়, অনেকে wordpress.com এবং wordpress.org এই দুটোর মধ্যে কনফিউশন করে ফেলে। তো wordpress.com এবং wordpress.org এই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট দুটো ওয়েবসাইট, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে wordpress.org। তো আমরা এখানে আছি, এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব এবং বর্তমানে ওয়ার্ডপ্রেসের যেটা সর্বশেষ ভার্সন 5.1.1 সেটি ডাউনলোড করে নেব। তো আমি এখানে ক্লিক করছি। তো 11 MBর একটি সফটওয়্যার, খুবই ছোট্ট একটি সফটওয়্যার, এটি ডাউনলোড হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল। এর ভেতরে আমাদের ওয়ার্ডপ্রেসের যেগুলো প্রয়োজন সেগুলো আছে। তো এটা একটি জিপ ফাইল, এটিকে আনজিপ করে ব্যবহার করতে হবে। তো আপনারা যারা আমাদের ওয়েবগুরু টিউটোরিয়াল দেখেছেন সেখানে দেখেছেন HTML CSS শেখার সময় এই জিপ ফাইলের ব্যবহার, পাশাপাশি নোটপ্যাড প্লাস প্লাস, জেন কোডিং এগুলোর ব্যবহার সেখানে দেখানো আছে। তো সেগুলো অত্যন্ত বেসিক, সেগুলো এখানে বারবার দেখানোর কোনো কারণ নেই, কারণ আমরা আগেও বলেছি এখনও বলছি যে এই কোর্সটি করার আগে অবশ্যই ওয়েবগুরু কোর্সটি দেখে নিতে হবে। তো সেগুলো দেখা থাকলে এই বেসিক বিষয়গুলো নিয়ে আমরা এখানে আর কোনো কথা বলছি না। তো এই জিপ ফাইলটাকে আমরা এখানে আনজিপ করব। তো এটাকে আনজিপ করার জন্য এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করছি, রাইট ক্লিক করে। তো আনজিপ করলে এর ভেতর থেকে একটি ফোল্ডার বের হবে ওয়ার্ডপ্রেস নামে, এবং এই ফোল্ডারের ভেতর ঢুকলে আমরা দেখব সেখানে বেশ কিছু ফাইলস অ্যান্ড ফোল্ডার রয়েছে। এই ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলোই হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের ফাইল, এবং এগুলোই আমাকে ব্যবহার করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ব্যবহার শুরু করার জন্য আমাদের প্রথমে জ্যাম কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নিতে হবে। তো এই হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা অ্যাপাচি এবং MySQL এই দুটোকে প্রথমে রান করে নিব। ওকে, এটা কেটে দিচ্ছে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের লোকাল ডিস্ক যেটা আছে সি এর ভিতরে জ্যাম্পে প্রবেশ করব। জ্যাম থেকে htdoc-এ যাব। এই htdoc-টাই হচ্ছে মূলত আপনার মেইন ডিরেক্টরি। htdoc-এর ভিতরে আপনার যত প্রজেক্ট, সব প্রজেক্টের ফাইলগুলো এখানে থাকবে। তো htdoc-এর ভিতর আমাদের যেহেতু এটা ফার্স্ট প্রজেক্টের জন্য আমরা এখানে একটা নতুন একটা ফোল্ডার করে নিব একটা প্রজেক্টের জন্য। এখানে আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, এটার নাম দিচ্ছি প্রজেক্ট 01। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। তো এই প্রজেক্ট 01-এর ভেতর প্রবেশ করলাম, এবং এর ভেতরে যেই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলোকে কপি করে নিয়ে আসতেছি। খেয়াল রাখবেন, অনেকে ভুল করে এই ওয়ার্ডপ্রেসের ফোল্ডার সহ কপি করে নিয়ে আসতে পারেন, কিন্তু না, ফোল্ডার সহ না, শুধুমাত্র ভেতরের যে মেইন ফাইলগুলো এক্স্যাক্টলি ওই ফাইলগুলোই এখানে কপি করে নিয়ে আসতে হবে। তার মানে আমরা সফটওয়্যারের যে ফাইলগুলো আছে সেগুলো htdoc-এর ভেতরে প্রজেক্ট 1-এ গেলাম, প্রজেক্ট 1-এর ভেতরে রাখলাম। তো প্রজেক্ট 1 হচ্ছে এই মুহূর্তে আমার ওয়েবসাইটের জন্য মেইন রুট ফোল্ডার বা রুট ডিরেক্টরি। এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করা। আমরা দেখেছিলাম যে একটি ডাটাবেস ছাড়া ওয়েবসাইট চলবে না, সো দ্যাটস ওয়াই আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি যেটা করব, PHP MyAdmin-এ প্রবেশ করতে হবে। এটার জন্য ব্রাউজারে গিয়ে লিখতে হবে localhost/PHP MyAdmin, এটি লিখে এন্টার প্রেস করতে হবে। তাহলে আমাদের সামনে PHP MyAdmin-এর ড্যাশবোর্ড ওপেন হবে। তো PHP MyAdmin হচ্ছে মূলত আমরা যে PHP এখানে ব্যবহার করছি সেই PHP-টাকে কন্ট্রোল করার জন্য, PHP-র বিভিন্ন ডাটাবেস কন্ট্রোল করার জন্য একটি অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাবেসগুলোকে কন্ট্রোল করতে পারি। তো আমাদের নতুন যে ওয়েবসাইটটি আমরা করতে যাচ্ছি, যেটি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি, সেটার জন্য একটি নিউ ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে আমি ডাটাবেসে ক্লিক করছি। এখানে দেখুন ডাটাবেসের নেম দিতে বলতেছে, সো আমি এখানে ডাটাবেসের নেম দিব। এখানে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন ডাটাবেসের নাম হিসেবে। তবে আমাদের সাজেশন হচ্ছে, যখন ধরেন আপনি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আপনার 200 প্রজেক্ট হয়ে যেতে পারে কোনো একটা সময় প্রজেক্ট করতে করতে, তো তখন যদি ডাটাবেসের নেমটা আপনার প্রজেক্টের যে ফোল্ডার সেই ফোল্ডারের নেমের সাথে মিলিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কাজ করতে সহজ হবে যে কোন প্রজেক্টের কোনটা ডাটাবেস। তো এখানে আমরা প্রজেক্ট ফাইলের নেম দিয়েছিলাম প্রজেক্ট 01, সো এটার সাথে মিলিয়ে আমরা এখানে প্রজেক্ট 01 দিচ্ছি। এখানে একটি বিষয়, আপনারা চেষ্টা করবেন এই ডাটাবেসের নেমটা একদম ক্লিন ফরম্যাটে রাখতে। যেমন এখানে প্রথমে ABCD দিয়ে শুরু, তারপরে আমরা মাঝখানে কোনো সংখ্যা দিলাম, মানে 012, এটা নাও দিতে পারতাম, এবং আমরা সর্বোচ্চ এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা চেষ্টা করব হাইফেন বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার না করতে। এটাকে যত সিম্পল রাখা যায় ততই বেটার। এবং এখানে আমরা এই নামটা দেওয়ার পরে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি পার্ট। এটি হচ্ছে মূলত আমাদের ডাটাবেসের এনকোডিংটা কী হবে সেইটা কন্ট্রোল করার। যেমন আমরা যে বাংলা লিখি, বাংলা টাইপ করি, সেটা মূলত UTF-8 ব্যবহার করে,
যেটা আমরা ওয়েবে অর্থাৎ ওয়েবসাইটে যে বাংলাগুলো লিখি। তো আপনারা যারা অনেক পুরাতন দিনে ধরেন আজ থেকে 3-4 বছর আগে যারা বিজয় ব্যবহার করতো, যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতো, ওই বিজয়ের টাইপিংয়ের লেখাগুলো কিন্তু আপনি যদি ফেসবুকে কপি করে দেন তাহলে দেখবেন ফেসবুকের লেখাগুলো ভেঙে যাবে বা লেখাগুলো দেখাবেই না। এর কারণ হচ্ছে ওইটা UTF-8 ব্যবহার করতো না। কিন্তু বর্তমানে অভ্র দিয়ে লেখা বাংলা বা বিজয়ের যে 71, বিজয় 71 ভার্সন বা বিজয় 52 সম্ভবত, এদের যে বাংলা লেখা হয় এই বাংলা কিন্তু ওয়েবে সাপোর্ট করে। এর কারণ হচ্ছে এই বাংলাগুলো UTF-8 এনকোডিং ব্যবহার করে। সো দ্যাটস ওয়াই যদি আপনার ওয়েবসাইটে UTF-8 যে ভাষাগুলো আছে যেমন বাংলা, এই ভাষাগুলো যদি আপনি সাপোর্ট করাতে চান আপনাকে অবশ্যই এখানে UTF-8 ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ব্যবহার করছি UTF-8 MB4 ইউনিকোড CI, এটা ব্যবহার করছি। আপনি এটা ছাড়াও আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে UTF-8 জেনারেল CI। এই যে দেখুন UTF-8 MB4 জেনারেল CI, এটাও আমরা ব্যবহার করতে পারি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রথমবার ক্রিয়েট করার সময় যদি এটা ভুল করে ফেলেন পরবর্তীতে এটা শুধরানো অনেক কষ্টকর। সো এই ক্ষেত্রে আমরা এখন ক্রিয়েটে ক্লিক করছি, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছি বাম পাশে ডাটাবেসের লিস্টে প্রজেক্ট 01 এবং এখানে দেখাচ্ছে নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস। যেহেতু ডাটাবেসটা একেবারেই নতুন, এখানে কোনো টেবিল নেই। এবার আমাদের কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে কপি করে রেখেছি, আমরা ডাটাবেসও ক্রিয়েট করেছি। এবার আমরা যাব হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে প্রজেক্ট ফাইলের নাম প্রজেক্ট 01, আমরা ফোল্ডারের নেমটা কি দিয়েছিলাম আপনার নিশ্চয়ই স্মরণ আছে, প্রজেক্ট 01। তো লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 01 এই অ্যাড্রেসে আমাকে যেতে হবে। এবং এখন আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যে ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসও হবে কিন্তু মূলত এটা লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 01। এখানে একটি বিষয়, এই যে প্রজেক্ট 01 যে আমরা দিয়েছি এটা কিন্তু ডাটাবেজের নেমের জন্য দেই নাই, এটা কিন্তু আমরা দিয়েছি আমাদের প্রজেক্ট ফাইলের নাম, আমাদের যে মেইন ফোল্ডারের নাম কি ছিল প্রজেক্ট 01, দ্যাটস ওয়াই আমরা এখানে প্রজেক্ট 01 দিয়েছি। সো এটা কিন্তু কোনোভাবেই কনফিউজ হওয়া যাবে না। তো এখানে আসলে দেখুন ওয়ার্ডপ্রেস সেট আপ করতে বলতেছে, যেহেতু আমরা সব কিছু ঠিকঠাকভাবে করেছি দ্যাটস ওয়াই এরকম দিলে আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ করতে আসবে। তো এখানে আমরা জাস্ট ওরা যেভাবে বলবে সেভাবে আমরা সামনের দিকে যাব। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কন্টিনিউ বলতেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বেশ কিছু ইনফরমেশন দরকার হবে, আমরা দেখি কী কী ইনফরমেশন। লেটস গোতে ক্লিক করছি, এটা কেটে দিই। আচ্ছা, প্রথমেই দেখেন ডাটাবেসের নেম, আমরা যে নামে ডাটাবেস ক্রিয়েট করেছি। তো আমরা এটার জন্য যে নামে ডাটাবেস ক্রিয়েট করছি সেটা হচ্ছে প্রজেক্ট 01। এরপরে ইউজার নেম। আচ্ছা, আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখন দেখব যে ডাটাবেসের জন্য ইউজার ক্রিয়েট করে নিতে হয়, কিন্তু লোকাল সার্ভারে ইউজার নেম ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না। ইউজার নেমটা সবসময় রুট ব্যবহার করবেন এবং পাসওয়ার্ডের জায়গায় ফাঁকা, কোনো পাসওয়ার্ড হবে না। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, ঠিক আছে। আর টেবিল প্রিফিক্স, এখানে WP লেখা আছে। টেবিল প্রিফিক্স মানে হচ্ছে এই যে ডাটাবেজের ভেতরে বিভিন্ন টেবিল থাকে, টেবিলগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ডাটাকে টেবিল বাই টেবিল সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রক্রিয়া। তো এই টেবিলের আগে কি প্রিফিক্স ব্যবহার করব সেটা এখানে WP দিয়ে আছে, ধরেন আমি এটাকে W5P করে দিলাম, একটু এডিট করলাম, এরপরে সাবমিটে ক্লিক করলাম। যেহেতু সব ইনফরমেশন সঠিক আছে, দেখাচ্ছে অলরাইট স্পার্কি, সব কিছু ওকে, নাও রান দ্য ইনস্টলেশন। এভাবে ওয়ার্ডপ্রেস এবার ইনস্টল হবে। ওকে, এবার আমাদের ওয়েবসাইটের কিছু বেসিক ইনফরমেশন দিতে বলছে, যে ওয়েবসাইটের টাইটেল, ইউজার নাম, এগুলো কী হবে। ধরুন আমি এখানে টাইটেল দিচ্ছি প্রজেক্ট 01 ডেমো ওয়েবসাইট। ইউজার নেম, কোন ইউজার নেম দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, অ্যাডমিন দিচ্ছি। পাসওয়ার্ড অ্যাডমিন দিচ্ছি। তবে এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অ্যাডমিন দিয়েছি, আপনারা কিন্তু কোনো অবস্থাতেই এই কমন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন না, অবশ্যই আপনারা চেঞ্জ করে দিবেন। তো এখানে যেহেতু দুর্বল পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, এই দুর্বল পাসওয়ার্ড আমরা রাখবো কিনা। ইমেল দিতে হবে, আমি এখানে ইমেল হিসেবে এখানে ব্যবহার করছি admin@itbari.com। এখানে একটি অপশন দেখুন, এই অপশনটি হচ্ছে আমাদের ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে কিনা। এই অপশনটি দেওয়া হয়েছে কারণ অনেক সময় এমন হয় যে আপনি ওয়েবসাইট সরাসরি লাইভ সার্ভারে ওয়েবসাইটের ডিজাইনের কাজ করবেন। তো যতক্ষণ আপনি ডিজাইনের কাজ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটটি যদি গুগল ক্রল করে ফেলে তাহলে গুগল দেখবে এটা একটা ভাঙাচোরা ওয়েবসাইট, তো সেটা এসইওর জন্য অনেক ব্যাড রেপুটেশন। তো এই জন্য যতদিন ওয়েবসাইটের কাজ করবেন ততদিন আপনার ওয়েবসাইটটা আপনি যদি চান যে গুগল এটা ক্রল না করুক বা সার্চ ইঞ্জিনগুলো ক্রল না করুক, তাহলে এখানে টিকচিহ্ন দিতে হবে। তবে এখানে একটি কথা, যেহেতু এটা লোকাল সার্ভার, এই লোকাল সার্ভারের সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই। ইন্টারনেটের গুগল ক্রল মানে গুগলের ক্রলার এখানে আসতে পারবে না বা ইন্টারনেটের কোনো কিছুই এখানে হবে না। সো দ্যাটস ওয়াই এটা দিলেও হয় না দিলেও হয় লোকাল হোস্টে। তবে এইটা একবার টিকচিহ্ন দিয়ে দিলে যখন ওয়ার্ডপ্রেসে আমরা কাজ শেষ করব তখন এই টিকচিহ্নটা তুলে দেওয়ার অপশন ভেতরে পাওয়া যায়। তো এখানে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি।
মুহূর্তের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেস হয়ে গেছে। দেখুন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। ওকে, এই যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি, এবার আমাদের ওয়েবসাইটটা রেডি। প্রতিটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সাথে সাথে ওয়েবের একটা বেসিক ডিজাইন ওয়ার্ডপ্রেস প্রোভাইড করে। তো সেইটা দেখার জন্য আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে কীভাবে যাব বলুন তো? আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে localhost/project01। এটাই আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। তো এখন এই অ্যাড্রেসে গেলে আমরা দেখুন একটি ডেমো ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। অটোমেটিক্যালি এখানে একটি পোস্ট এসেছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে সার্চ বক্স এসেছে, কমেন্টের অপশন এসেছে, রিসেন্ট পোস্ট, আর্কাইভ। তার মানে অত্যন্ত বেসিক সরল সোজা একটা ওয়েবসাইটের ডিজাইন হলেও একটি রেডিমেড ওয়েবসাইট চলে এসেছে। এবার আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করা, ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানা। তো এই যে আমরা ওয়েবসাইটটা করলাম, এখন এই ওয়েবসাইটে আমরা লগ ইন করে ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারি। তো লগ ইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যেটা মেইন ওয়েবসাইট সেই ওয়েবসাইটের অ্যাড্রেস, এরপরে স্ল্যাশ দিয়ে আমরা কয়েকটা উপায়ে লগ ইন করতে পারি। একটি উপায় হচ্ছে WP অ্যাডমিন লিখে এন্টার প্রেস করা, তাহলে এখানে লগ ইন করার ফর্ম আসবে। আরও একটি উপায় হচ্ছে wp-login.php এইটা লেখা, অথবা আরও একটি উপায় হচ্ছে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস /login লিখে এন্টার দিলেই লগ ইন পেজ চলে আসবে। এখানে একটু আগে আমরা যে আইডি পাসওয়ার্ডটি দিয়েছি অ্যাডমিন সেটি দিয়ে আমরা লগ ইনে হিট করলেই ওয়েবসাইটের ভেতরে লগ ইন হয়ে যাবে। এখন ফর দ্য ফার্স্ট টাইম যারা এটা দেখছেন তাদেরকে বলে নিচ্ছি, এই যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখান থেকে ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ম্যানেজ করা হয়। এবং আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে localhost/project01, এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে যার ধারণা নাই তার জন্য একবার বলে নিচ্ছি, ফ্রন্ট এন্ড হচ্ছে ওয়েবসাইটের সামনের পার্ট যেটা সবাই দেখতে পারে। ব্যাক এন্ড হচ্ছে সেই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডকে কন্ট্রোল করার জন্য, সাজানো গোছানোর জন্য একটি বিশেষ প্যানেল যেখানে ডেভেলপাররা সেখানে কাজ করে থাকে। ফর এক্সাম্পল, যদি একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, আপনি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যান, আপনি রেস্টুরেন্টে যান, আপনাকে খাবার সার্ভ করা হয়, আপনি কিন্তু দেখেন সব কিছু একদম ধোয়া মোছা, একদম পরিষ্কার ক্লিন একদম, কিন্তু যেখানে খাবার তৈরি করা হয় সেখানে কিন্তু সাধারণ পাবলিকের অ্যাক্সেস নেই, তারা কিন্তু সেখানে যেতে পারে না। তো সাধারণ পাবলিক দেখে কোনটা? রেস্টুরেন্টের সামনের সাইড, যেটা তাকে দেখানো হয়, সবাই সেটা দেখতে পারে। কিন্তু যেখানে খাবার তৈরি হয়, যেখানে বিভিন্ন ওয়ার্কাররা কাজ করে, সেটা হচ্ছে ওই রেস্টুরেন্টের ব্যাকএন্ড, যেখান থেকে রেস্টুরেন্টের সামনের পার্টকে কন্ট্রোল করা হয়। ঠিক একইভাবে এইটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, এটা সবাই দেখতে পারবে, যে কোনো আপনার ট্রাফিক, যে কোনো ভিজিটর এটা দেখতে পারবে। কিন্তু এগুলোকে কন্ট্রোল করার জন্য যে একটা প্যানেল দরকার যেখান থেকে এই ডাটাগুলো কন্ট্রোল হবে, সেটি হচ্ছে মূলত এটার ব্যাকএন্ড। আই হোপ আমরা এতটুকু অংশ বুঝতে পেরেছি। তো নতুনদের সুবিধার জন্য একেবারে বিস্তারিত করে করা হচ্ছে, যাতে করে এখানে আর কোনো তথ্য এখানে মিস না থাকে এবং আপনারা যাতে একদম বলতে গেলে A to Z খুব ভালোভাবে জানতে পারেন। তো এই পর্ব এই পর্যন্তই। আপনিও ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলুন এবং এই ড্যাশবোর্ডে লগ ইন করুন, এবং আগামী পর্বে আমরা সামনের দিকে স্টেপ বাই স্টেপ এই যে অপশনগুলো রয়েছে, এই সকল অপশনগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেখার। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।